আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত লেকচারে ঘর্ষণ বলের বেসিক নিয়ে আলোচনা করছিলাম যে ঘর্ষণ জিনিসটা কি, ঘর্ষণ কিভাবে কাজ করে, স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণের মধ্যে পার্থক্য কি, কোনটা ফিক্সড কোনটা অ্যাডজাস্টেবল, এই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম, তাই না? এই যে আমরা 4টা পয়েন্ট লিখে রাখছিলাম, 4টা না বেশ কয়েকটা। এখন আমরা আজকে হচ্ছে ম্যাথ দেখব, ঠিক আছে? বোর্ডের জন্য আমাদের যা লাগে তা দেখব, কারণ আমাদের বেসিক রেডি আছে। ওকে, এখানের মধ্যে আমাদের 2টা পয়েন্ট লাগবে ইম্পর্টেন্ট, এই সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো খাতায় লিখে রাখবেন। উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক এটা লাগবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে এটা লাগবে না, গতিঘর্ষণ অ্যাডজাস্টেবল এটা লাগবে, গতিঘর্ষণ কনস্ট্যান্ট এটা লাগবে, ডিসিশন নিতে হবে বস্তু গতিশীল কিনা, এটার উপরে আমরা এখন ডিটেইলস আলোচনা করব। ফার্স্টে আসো স্থিতিঘর্ষণ। খেয়াল করো, যে কোনো ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, তাই না? প্রতিক্রিয়া বলকে আমরা রিঅ্যাকশন ফোর্স আর অথবা কোনো কোনো বই এন দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের একটা তল, এটা হচ্ছে আমাদের বস্তুর ভর হচ্ছে এম। একটু ভালো করে খেয়াল করবা। আমি তার আগে হচ্ছে তোমরা যদি সময় থাকে, যদি পারো, তাহলে নিউটনের তৃতীয় সূত্রের ভুল ব্যাখ্যা নামে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসবিও। যে নিউটনের তৃতীয় সূত্রের মানে এখানে অনেকে বলে যে এটা ক্রিয়া বল হইলে ওটা প্রতিক্রিয়া বল, এরকম বলে আর কি, ওটাতে একটু মিসকনসেপশন আছে, খেয়াল করো। এটা হচ্ছে এম না? তাহলে পৃথিবী তারে কত বলে টানছে? এমজি বলে। পৃথিবী কত বলে টানছে? এমজি বলে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা বস্তুর মধ্যে কাজ করে। যেমন এখানে হচ্ছে আমার কালো মার্কার, এখানে হচ্ছে লাল মার্কার। কালো মার্কার যদি লালটাকে টানে, তাহলে লালটা কালোটাকে টানবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে। ক্রিয়া বল এটার উপরে কাজ করলে প্রতিক্রিয়া বল এটার উপরে কাজ করবে। নট ক্রিয়াও এটার উপরে, প্রতিক্রিয়াও এটার উপরে, এটা কাজ করে না। ক্লিয়ার? তাহলে সে যে টান দিল এমজি বলে, কে টানছে? পৃথিবী টানছে না? তাহলে এই বস্তুটাও কি সমান প্রতিক্রিয়া দিবে? কাকে? পৃথিবীকে দিবে। ফলে পৃথিবীকে সে এমজি বলে টান দিছে। ভালো করে বুঝিও, এটা হলো একজোড়া ক্রিয়া প্রতিক্রিয়া। পৃথিবী বস্তুকে টান দিছে এমজি বলে, ফলে বস্তু পৃথিবীকে টান দিছে এমজি বলে। এটা হয়ে গেল ক্রিয়া প্রতিক্রিয়া। অনেকে বলে যে এটা এমজি, সুতরাং উপরের দিকে প্রতিক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি বস্তুর উপরে কেমনে কাজ করবে ভাই, তাই না? এখন আসো, তাহলে উপরের দিকে প্রতিক্রিয়াটা আসলো কই থেকে? খেয়াল করো, এই যে বস্তুটা, এটা নিচের দিকে বল অনুভব করতে কতটুকু? এমজি। ফলে এই যে মাঝে যে কন্ট্যাক্টে আছে, যে এই যে টেবিলটা আছে, এই টেবিলের উপরে সে নিচের দিকে এমজি বল দিচ্ছে। যদি টেবিল না থাকতো তাহলে সে তো পৃথিবীর কাছে চলে যেত। যেহেতু টেবিল আছে, তার মানে এখন তার পুরো ফোর্সটা টেবিলের উপরে লাগতেছে। তার মানে এই বস্তুটা এখন কার উপরে বল দিচ্ছে? টেবিলের উপরে। কাকে বল দিচ্ছে এখন? টেবিলের উপরে। আমি যদি এইভাবে চিন্তা করি, যে এটা এইভাবে চিন্তা করো যে এখানে মাঝে একটা স্প্রিং আছে ছোট, আর এখানে হচ্ছে তোমার এমজি ভর আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আর্থ, সরি এম ভরের বস্তু। তাহলে এই পৃথিবী এই বস্তুকে এমজি বলে টান দিছে, এবং বস্তু পৃথিবীকে এমজি বলে উপরের দিকে টান দিছে, ঠিক আছে? এখন যেহেতু এখানে স্প্রিং আছে, তাহলে এই বস্তু এই বলের কারণে নিচের দিকে চলে আসতে চেষ্টা করবে। বাই দ্য ওয়ে, প্রকৃতপক্ষে এখানে কোনো স্প্রিং নেই, এটা বোঝার জন্য বলতেছি। তো এই বস্তুটা নিচের দিকে পৃথিবীর কাছে চলে আসতে চাইতেছে, কিন্তু এখানে যেহেতু এই যে কি বলে তোমার টেবিলটা আছে, এই টেবিলের উপরে এসে সে বাড়ি খাবে, তাই না? এই স্প্রিংটা সংকুচিত হয়ে টেবিলের উপরে সে এসে ধাক্কা দিবে। কাকে ধাক্কা দিবে? সে টেবিলকে ধাক্কা দিবে। কাকে ধাক্কা দিল? টেবিলকে। এখন পৃথিবীর হিসাব বাদ দাও, পৃথিবীর একজোড়া হয়ে গেছে, ক্রিয়াবল প্রতিক্রিয়াবল একজোড়া শেষ। এখন এই বস্তু এসে কারে ধাক্কা দিছে? টেবিলকে ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়াবল। এই বস্তু টেবিলকে এসে ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়াবল। টেবিল এই বস্তুকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়াবল। আমি কি বোঝাতে পারলাম? শর্টে আমরা লিখি যে নিচের দিকে এমজি, উপরের দিকে আর, বাট দুইটা কিন্তু দুইটা জোড়া, আলাদা আলাদা জোড়া, তো বলা যাবে না এটা। এ টেবিলরে দিছিল যেটা, টেবিল তার উপরের দিকে দিছে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে আর বল। সেই আর এর সমানুপাতিক হচ্ছে ঘর্ষণ। ওকে, যদিও এগুলো আমরা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, সরি থার্ড লর ভুল ব্যাখ্যা যে সিরিজ এখানে আলোচনা করছি। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স আর। এটা হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলছিল হচ্ছে আর, সামনের দিকে প্রযুক্ত বল দেওয়া হচ্ছিল এফ। কারণ সামনের দিকে বল না দিলে এরপরে ঘর্ষণ তৈরিই হবে না। ঘর্ষণ বল কখন তৈরি হয়? যখন বস্তু চলার চেষ্টা করে। আচ্ছা, এখন তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু আর। এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে লিখবো মিউ এস ইন্টু আর, গতি ঘর্ষণের ক্ষেত্রে এটা এফ এস, গতি ঘর্ষণের ক্ষেত্রে লিখবো আমরা মিউ কে ইন্টু আর, ঠিক আছে? কিন্তু স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের ফর্মুলা কিন্তু পেয়ে গেছি, স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ। কিন্তু স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ কি অ্যাডজাস্টেবল না? স্থিতি ঘর্ষণের ফিক্স কি কোনো ভ্যালু আছে? নাই। স্থিতি ঘর্ষণের ফিক্স কোনো ভ্যালু নাই। স্থিতি ঘর্ষণের ভ্যালু 0 থেকে শুরু করে এই যে এইটার মধ্যে কাজ করে। স্থিতি ঘর্ষণের ভ্যালু 0 থেকে শুরু করে, 0 এর চেয়ে বড় হয় স্থিতি ঘর্ষণ,
কোনটার লিমিটের ভিতরে কাজ করে? মিউ এস আর এর ভিতরে কাজ করে। আর গতিকর্ষণ অলওয়েজ মিউ কে ইন্টু আর। মনে থাকবে? এতটুকু একটু লিখে রাখেন। স্থিতিকর্ষণের ভ্যালু ফিক্স না, 0 থেকে এটার ভিতরে যে কোনো একটা জায়গায় কাজ করতে পারে। এটা হচ্ছে তার সীমান্ত, এর বাইরে সে যাবে না। বুঝতে পারলাম? স্থিতিকর্ষণের মান মিউ এস আর এর চেয়ে বেশি হইতে পারবে না, স্থিতিকর্ষণের মান এইটার চেয়ে বেশি হইতে পারবে না, তার কম হইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন 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 এগুলো একটু মুছে আমি ক্লিয়ার করি। স্থিতিকর্ষণ এবং গতিকর্ষণ, তাই না? তো স্থিতিকর্ষণের জন্য আমরা এফ এস ইকুয়াল টু আমরা কি পেয়ে গেছি? ইকুয়াল টু না, গ্রেটার দেন অর ইকুয়াল মিউ এস ইন্টু আর। গতিকর্ষণের জন্য এফ কে ইকুয়াল টু আমরা পেয়ে গেছি মিউ কে ইন্টু আর। আর কিন্তু সেম, এটাও আর এটাও। এই ক্ষেত্রে স্থিতিকর্ষণ কত থেকে কত পর্যন্ত কাজ করবে? 0 থেকে মিউ এস ইন্টু আর পর্যন্ত। গতিকর্ষণ হচ্ছে মিউ কে ইন্টু আর, এতটুকু পর্যন্ত কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু বেসিক বিল্ড আপ করি, একটু বেসিক। এক্সাম্পল নাম্বার ওয়ান হচ্ছে, এই হচ্ছে বস্তু, এই বস্তুর উপরে আমাদের বস্তুর ভর হচ্ছে এম, এবং ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতিঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, গতিঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0. ধরো কত দিব, এটা একটু বাড়াই দিই 0.3, আর এটাকে বললাম আমরা 0.5। ঠিক আছে? 0.3 আর 0.5। সামনের দিকে বস্তুকে বল দেওয়া হচ্ছে তোমার 10 নিউটন। সামনের দিকে বস্তুকে কি দেওয়া হচ্ছে? 10 নিউটন বল দেওয়া হচ্ছে। আমাদের কাছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এম মনে করো 2 কেজি, এম হচ্ছে কত ধরবা? 9 কেজি ধরে নাও। এম হচ্ছে 9 কেজি, বস্তুকে সামনের দিকে কত বলে টানা হচ্ছে? 10 নিউটন বলে টানা হচ্ছে। আমাদের 1 নম্বর প্রশ্ন, বস্তু গতিশীল হবে কিনা? একটু খাতায় লিখতে হবে ভাইয়া, এই যে যা যা বলতেছি আমি সব খাতায় লিখতে হবে, এই প্রশ্নটা লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুটি গতিশীল হবে কিনা? বস্তুটি গতিশীল হবে কিনা? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরটা পরে, যদি গতিশীল হয় তাহলে বস্তুর ত্বরণ কত হবে? যদি হয় তবে ত্বরণ কত হবে? আচ্ছা, আচ্ছা, এখন এটা একটু বেশি হয়ে গেছে, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা নেই। এক সেকেন্ড, আমি হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। এটাকে চেঞ্জ করে হচ্ছে 19 কেজি লিখো, এটাকে লিখো 19 কেজি, এটাকে লিখা হচ্ছে 19 কেজি। এটা চেঞ্জ করে একটু লিখি, দাঁড়াও। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বস্তুর উপর ঘর্ষণ বল কত? তারপরে পরের প্রশ্ন, একটু জায়গা রাখো, তারপরে পরের প্রশ্নে আসবো। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুটি গতিশীল হবে কিনা? গতিশীল হবে কিনা আমরা কিভাবে চেক করবো? গতিশীল হবে কিনা আমরা কিভাবে চেক করবো? স্থিতিকর্ষণ থেকে ডিসিশন নিতে হয় যে গতিশীল হবে কিনা, স্থিতিকর্ষণ থেকে ডিসিশন নিতে হয় যে গতিশীল হবে কিনা। উপরে লিখো, স্থিতিকর্ষণ থেকে ডিসিশন নিতে হয় বস্তু গতিশীল হবে কিনা। উপরে সুন্দর করে নোটের মধ্যে লিখো, স্থিতিকর্ষণ থেকে ডিসিশন নিতে হয় বস্তু গতিশীল হবে কিনা, তারপরে বাদ বাকি কাজ। কোশ্চেনের ম্যাথ দেখার সাথে সাথে আগে ফার্স্টে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসাইড করতে হবে যে বস্তু গতিশীল হবে কি না। কই থেকে? স্থিতিকর্ষণ থেকে। তাইলে আমরা আগে স্থিতিকর্ষণটা ক্যালকুলেট করি। দেখো, স্থিতিকর্ষণ Fs ইকুয়াল টু লিখতেছি সর্বোচ্চ মান, Fs ম্যাক্সিমাম কত হইতে পারে? মিউ এস ইন্টু আর, আর এর মান কত? আর উপরের দিকে mg, ওই যে আগে দেখাইছিলাম পৃথিবীর টান, পরে টেবিলে টান ধাক্কা দিচ্ছে mg বলে, ফলে টেবিল তাকে উপরের দিকে প্রতিক্রিয়া দিচ্ছে mg, আর এর মান হচ্ছে mg। তাহলে মিউ এস ইন্টু কত? mg। মিউ এস এর মান কত দেওয়া আছে? 0.3 ইন্টু m কত? 19 কেজি, g কত? 9.8। একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো যেটা 0.3 ইন্টু 19, ক্যালকুলেটারও নাই, এটা হচ্ছে কত? 9.8। তাহলে 55.86। এটা কিসের মান পাইছি? Fs ম্যাক্সিমাম। এখন যেহেতু তার সীমানা হচ্ছে 55 নিউটন,
55 নিউটনে সে বস্তুকে ধরে রাখতে পারে, আর আমি বল দিছি মাত্র 10 নিউটন, তাহলে কি এই বস্তু গতিশীল হবে? হবে না। 1 নাম্বার কোশ্চেনের আনসার হয়ে গেল বস্তুটি গতিশীল হওয়া সম্ভব না। 2 নাম্বার কোশ্চেন বলছে বস্তুর উপর ঘর্ষণ বল কত? বস্তুর উপর ঘর্ষণ বল কত? বস্তুর উপর ঘর্ষণ বল কত? এখন আমি তোমারে বলছি যে সর্বোচ্চ সীমা এতটুকু, বাট নট নেসেসারি সে এতটুকু ঘর্ষণ বল দিয়ে ধরে রাখবে, যতটুকু দরকার অতটুকু দিবে। এই বস্তুকে আটকায় রাখার জন্য কতটুকু দরকার? সামনে 10 নিউটন দেওয়া হয়েছে, পেছনে 10 দিলেই তো বস্তু আটকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কত কাজ করতেছে ভাইয়া? 10 নিউটন, বাট তার সামর্থ্য আছে কতটুকু দেওয়ার? 55.86 নিউটন। 55.86 নিউটন। বুঝতে পারলাম? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি কিনা খুব ভালো করে বুঝো, না বুঝলে একটু ভিডিও পেছনে যাও, গিয়ে করো। এখন তোমাদের অনেক বন্ধু বান্ধবী যারা বেসিক কনসেপ্ট বুঝে না, তারা যে আনসারটা দিবে বস্তুর ত্বরণ কত, তারা যে আনসারটা দিবে সেই আনসারটা হচ্ছে আমরা জানি নিউটনের সূত্র সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সো এখান থেকে আমরা সামেশন অফ এফ কীভাবে বের করবো? সামনের দিকে দেওয়া আছে 10 নিউটন, পেছনের দিকে হচ্ছে ঘর্ষণ বল, তাহলে 10 মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ। তার মানে 10 মাইনাস মিউ এস এর মানে যে এখান থেকে বের করবে কত? 55.86। 55.86 ইকুয়াল টু এম এ। এম এর মান কত? 19 কেজি না? তাহলে 19 ইন্টু এ, তাহলে এ ইকুয়াল টু তারা বের করবে 86 ডিভাইডেড বাই 90। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আনসার আসে কত দেখো তো? এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন আনসার আসবে -45.86 ডিভাইডেড বাই 19। আনসার আসবে হচ্ছে -2.41। আনসার আসছে -2.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর আবার নিচে সে সুন্দর করে স্যারকে কনভিন্স করার জন্য লিখে দিবে এখানে মাইনাস দিয়ে মন্দন বুঝাচ্ছে বা উল্টা দিকে বুঝাচ্ছে, অর্থাৎ বস্তুটি উল্টো দিকে এত ত্বরণে চলা শুরু করবে। সে কি বলবে? এখানে মাইনাস দিয়ে উল্টো দিক বুঝাচ্ছে, অর্থাৎ বস্তুটি উল্টো দিকে 2.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলা শুরু করবে। বলো তো ভুল কই করছে সে? দেখে হয়েছে বস্তুটি উল্টা দিকে চলা শুরু করবে? না, ভুল কোন জায়গায় হয়েছে বলো তো এই অ্যান্সারের ভিতরে? সেই যে এটা বুঝে নাই, এটা কি এটা বুঝে নাই। ঘর্ষণের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এটা, কিন্তু এই ক্ষেত্রে যে ম্যাক্সিমামটাই সে কাজে লাগাইছে এমন তো কথা নাই। মনে করো একজন পালোয়ান, সে বিশাল শক্তি আছে তার, এখন পুরা একটা বাচ্চার সাথে সে হচ্ছে খেলতেছে, মনে করো যে ওই যে পাঞ্জা খেলে না, হাত নাড়ায়, এখন সে সর্বোচ্চ শক্তি দিতে পারে 100 নিউটন, কিন্তু বাচ্চাকে হারানোর জন্য 2 নিউটন দেওয়া দরকার। সে কি 100 নিউটন দিয়ে বাচ্চাকে হারাবে? না, কখনোই না। যতটুকু দরকার অতটুকু দিবে। 2 নিউটন দিল, বাচ্চার চেয়ে একটু বড় একজন আসলো তখন 5 নিউটন দিল, আর একটু বড় একজন আসলো তখন 100 নিউটন দিল। এরকম ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কখনোই সে অ্যাপ্লাই করে, বাট কেস বুঝে। এই ক্ষেত্রে তো 10 দিলে এটারে আটকায় ফেলা যায় ভাই, কেন আমি 55 দিব? ঘর্ষণের সেন্স আছে না? তো এটা কি হয়েছে? এটা তো হয় নাই। এখানে এই যে ঘর্ষণ বল কতটুকু কাজ করবে এটাকে আটকানোর জন্য? সামনের দিকে 10 দিছিল, পেছনে 10 দরকার, সো ঘর্ষণ পেছনের দিকে কত চলে আসবে? 10 চলে আসবে। 10 আর 10 ক্যান্সেল, ফলে ত্বরণ কত? 0। তাহলে বস্তুর উপর ঘর্ষণ বল কত? 0, 10 নিউটন। হ্যাঁ, বুঝতে পারছো? এই বেসিকটা তুমি যদি না বুঝো তাহলে সারাটা জীবন এই ভুলের ভিতরে থাকতা যে কেমনে কি হয়, কেন ঘর্ষণ বলে এটা 55 তো ঠিকই আছে, মাইনাস কেন বিয়োগ হয়েছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তোমার ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি একটু প্রশ্নটা লিখি, দেখো তুমি এখন ইজিলি বুঝতে পারবা। তাহলে বস্তু গতিশীল হবে কিনা সেটা ডিসাইড করি আমরা কি থেকে? মিউ এস থেকে, তাই না? বস্তু গতিশীল হবে কিনা সেটা ডিসাইড করি আমরা মিউ এস থেকে, আর বস্তুর গতি মানে গতিশীল অবস্থায় ঘর্ষণ কত হবে সেটা পরের বিষয়। ওকে, দেখো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, আমি লিখে রাখছি। এটা তো একটু কনসেপচুয়াল সমস্যা আছে। মিউ এস সাধারণত মিউকের যে বড় হয়, বাট হয়তো কোনো একটা কারণে তারা এরকম দিছে আর কি, এটাতে একটু ঝামেলা আছে যদিও, বাট আমরা ম্যাথটা করি। এটা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। কততে আসছে এটা? 18-19 সেশনে আসছে। ডিইউ 18-19 সেশন। বাট তুমি ডিইউ দেখে ভয় পাও না, মানে আমি যা শিখাইছি তুমি তা দিয়ে এটা অ্যান্সার করতে পারবে, খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখন আসো আমরা একটু চিত্র আঁকি। 5 নিউটনের একটি আনুভূমিক বল এত কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে, প্রথমে আমরা একটা উলম্ব দেয়াল আঁকি। এটা হচ্ছে আমাদের সেই উলম্ব দেয়াল, এটা হচ্ছে আমাদের সেই উলম্ব দেয়াল। তার উপরে এই যে হচ্ছে আমাদের আয়তাকার বস্তু, যে বস্তুর ভর হচ্ছে 0.5 কেজি, এই যে 0.5 কেজি আয়তাকার বস্তু, সেটাকে ধাক্কা দেওয়া হচ্ছে 5 নিউটনের আনুভূমিক বল। কে ধাক্কা দিচ্ছে? 5 নিউটনের কীরকম বল? আনুভূমিক বল। তাহলে এটার উপরে এই বরাবর ধাক্কা দিচ্ছে তাকে
কে ধাক্কা দিচ্ছে, 5 নিউটনের একটা আনুভূমিক বল তাকে ধাক্কা দিচ্ছে সামনের দিকে, ঠিক আছে। আয়তাকার বস্তুগুলোর মধ্যে ধাক্কা দিচ্ছে, বস্তুটি আদিতে স্থির ছিল, তার মানে আগে বস্তুটা স্থির ছিল। মিউএস দেওয়া আছে, মিউকে দেওয়া আছে, বস্তুর ত্বরণ কত, মিউএস দেওয়া আছে, মিউকে দেওয়া আছে, বস্তুর ত্বরণ কত জানতে চেয়েছে, ত্বরণ কত জানতে চাইছে। তোমাকে আমি কি শিখাইছি ভাইয়া? তোমাকে আমি শিখাইছি আগে ডিসিশন নিতে হবে যে বস্তু স্থির থাকবে নাকি গতিশীল হবে। বস্তু গতিশীল হবে কি না আগে ডিসাইড করতে হবে, কি বস্তুর ত্বরণ থাকবে কি না, মানে বস্তু গতিশীল হবে কি না, ঠিক আছে। এখন আসো এই বস্তুর উপরে কত নিউটন দেওয়া হচ্ছে, আনুভূমিকভাবে 5 নিউটন বল দেওয়া হচ্ছিল বলছি। এখন আমাদের ত্বরণ বের করতে হবে। ফার্স্ট কথা তোমার আমি কি শিখাইছি, যে ফার্স্টে তুমি ডিসিশন নিবা যে বস্তুটা গতিশীল হইবে কিনা, বস্তুর ত্বরণ থাকবে কিনা। যদি আমি ডিসাইড করে ফেলি যে বস্তুর ত্বরণ থাকবে, পরে গিয়ে ত্বরণের মান আমি বের করবো। তাহলে আগে আমরা ডিসাইড করি। ফার্স্ট স্টেপ নাম্বার 1, স্টেপ 1 আমাকে কি করতে হবে, ত্বরণ আছে কিনা যাচাই করতে হবে। ত্বরণ আছে কি না যাচাই করতে হবে, ওকে। ত্বরণ আছে কিনা যাচাই করতে হবে। এখন খেয়াল করো, আমরা যাচাই করি বস্তুর ত্বরণ আছে কিনা। যেহেতু এই দিক বরাবর বস্তুকে 5 নিউটন বল দেওয়া হয়েছে, তার মানে বস্তু দেয়ালকে 5 নিউটন বল দিছে, তার মানে দেয়াল বস্তুকে 5 নিউটন বল ফেরত দিছে উল্টা দিকে। কত নিউটন বল ফেরত দিছে উল্টা দিকে? 5 নিউটন বল। এটাকে আমরা বলতেছি হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, তলের উপর প্রতিক্রিয়া। এটা হচ্ছে আমাদের তল, সেই তলের উপরে প্রতিক্রিয়া। তাহলে প্রতিক্রিয়া হইলো কত নিউটন? 5 নিউটন বল আমরা পাইলাম, আর এর মান হচ্ছে 5 নিউটন। এখন আমরা কি কাজ করব ভাইয়া? আমরা হচ্ছে আগে ডিসাইড করব যে ত্বরণ আছে কিনা। ত্বরণ আছে কিনা টেস্ট করার জন্য আমরা স্থিতিঘর্ষণ আগে বের করি, তাই না? তাহলে আগে স্থিতিঘর্ষণের ম্যাক্সিমাম মানটা বের করি, ম্যাক্সিমাম মান, ঠিক আছে। ম্যাক্সিমাম মান সেটা কত হবে? মিউ এস ইন্টু হচ্ছে আর। মিউ এস এর ভ্যালু কত দেওয়া আছে? 0.6 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে? 5, ঠিক আছে। তাইলে হচ্ছে তোমার 6/10, তাহলে 530/10, তার মানে হচ্ছে 3 নিউটন। এফ এস এর ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি আমরা? 3 নিউটন না? ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি? 3 নিউটন। ওকে, নাইস। এখন খেয়াল করো, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। কত সেটা? এমজি। সেটার মান আমরা বের করি। বস্তুর ওজন, বাহ্যিক বল বলতে এখানে ওজন, এখানে আমরা হাত দিয়ে ধাক্কা দিতেছি না। এমজি ওজন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এম জি। এম এর মান কত? 0.5 কেজি না? 0.5 ইন্টু 9.8 ইকুয়াল টু আনসার আসবে 4.9 নিউটন। তার নিচের দিকে টানা হচ্ছে কত নিউটন বলে? 4.9 নিউটন বলে। একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি এভাবে চিন্তা করো, এই বস্তুকে নিচের দিকে টানা হচ্ছে 4.9 নিউটন বলে, তাহলে বস্তু যাওয়ার চেষ্টা করতেছে কোথায়? নিচে। আর ঘর্ষণ বল কোথায় কাজ করবে তাহলে? উপরের দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে তাহলে? এই যে এদিকে ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে। এখন তুমি বলো বস্তু গতিশীল হবে কিনা। তুমি নিচের দিকে টান দিচ্ছ 4.9 নিউটন বলে, ঘর্ষণ সর্বোচ্চ কত বলে তোমার বাধা দিতে পারে? 3 নিউটন বলে। তাইলে কি ঘর্ষণ তোমার আটকাইতে পারবে? পারবে না। ঘর্ষণটা তোমার আটকাইতে পারবে না, যেহেতু তোমার বলটা বেশি। ঘর্ষণের সর্বোচ্চ কতটুকু সে দিতে পারতো তোমাকে? 3 নিউটন। তার মানে বস্তুকে সে আটকাইতে পারে নাই, অর্থাৎ ঘর্ষণ এদিকে 3 দিছে, বাট তুমি এদিকে কত দিছো? 4.9। ফলে বস্তুটা, মানে তুমি জিতছো, ফলে বস্তু গতিশীল হবে। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ডিসিশন পাইলাম যে বস্তু গতিশীল হবে। বুঝতে পারছো কিনা? তাহলে আমার এই ঘর্ষণ, মানে স্থিতি ঘর্ষণ থেকে আমি টেস্ট করে দেখলাম বস্তু গতিশীল হয়েছে কিনা। তাহলে আমি পাইলাম বস্তু গতিশীল হয়েছে, তার মানে ত্বরণ আছে। এখন আমি ত্বরণের মানটা বের করবো, ওকে। তার মানে আমি শিওর হয়ে গেছি যে বস্তু গতিশীল। আমি শিওর বস্তু গতিশীল। আমি শিওর বস্তুটা গতিশীল হয়ে গেছে। গতিশীল যদি হয়ে যায় তাহলে কি আর স্থিতি ঘর্ষণের কোনো কাজ আছে? নাই। গতিশীল হয়ে গেছে মানে স্থিতি ঘর্ষণের আর কোনো কাজ নাই। এখন শুধুমাত্র আমি কি হিসাব করব? গতিঘর্ষণ হিসাব করব। তাহলে গতিঘর্ষণ সেটা কত? এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। মিউ কে এর মান দেওয়া আছে 0.8 ইন্টু আর এর মান দেওয়া আছে 5। আনসার আসবে কত? 4। আনসার আসবে কত নিউটন? 4 নিউটন। ঠিক আছে। তাহলে গতিশীল হয়ে গেছে, স্থিতি ঘর্ষণ নিয়ে আমাদের আর কোনো কাজ কারবার নাই। এখন গতিশীল অবস্থায় চলে আসছে কোনটা? গতিঘর্ষণ। দেখো তোমার আনসারে কিন্তু এই এতটুকু অংশ কিন্তু তোমার আনসারের মধ্যে নাই। তোমার আনসারে যে এখান থেকে শুরু হয়েছে, এটা তুমি নিজের স্যাটিসফাই হওয়ার জন্য এটা তুমি চেক করছো, ঠিক আছে। আনসার বলতে একাডেমিকে তো তুমি আনসারে এটা লিখবা, বাট এটা তোমার কোনো কাজে লাগতেছে না। তুমি ত্বরণ যখন বের করতেছো দেখো নিচের দিকে এমজি, উপরের দিকে এফকে। তাহলে এখন তুমি নিউটনের দ্বিতীয় সূত্র বসাও, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। নিচের দিকে হচ্ছে এমজি, উপরের দিকে হচ্ছে মাত্র
এফ কে ইকুয়াল টু এম এ। এখান থেকে তুমি হচ্ছে এমজির মান বসাও কত, এমজির মান কত নিচের দিকে 4.9 মাইনাস উপরের দিকে এফ কে কত 4 ইকুয়াল টু বস্তুর ভর 0.5 ইন্টু এ। তাহলে এখান থেকে থাকতেছে 0.5 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে এখান থেকে তুমি ত্বরণ পেয়ে যাবা 9/5। 9/5 হচ্ছে কত হয় 1.8। তাহলে আনসার তুমি পেয়ে গেছো 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তো আমি যে ত্বরণ বের করলাম, ত্বরণ বের করার সময় কি স্থিতি ঘর্ষণ বসাইছি নাকি গতি ঘর্ষণ বসাইছি? গতি ঘর্ষণ বসাইছি। এখন শুধুমাত্র এতটুকু অংশ তোমার হচ্ছে বইয়ে সলভ করে দেওয়া আছে বা টেস্ট পেপারে বা হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে যারা তাদের সলিউশনে শুধু এতটুকু দেওয়া আছে। এখন সে মুখস্থ করে ফেলছে যে যেহেতু সব ক্ষেত্রে আমি এফ কে ব্যবহার করব, ত্বরণ আছে কিনা জিজ্ঞেস করলে সব ক্ষেত্রে আমি এফ কে ব্যবহার করবো, এটা তো মুখস্থ করি নাই। এফ কে কেন ব্যবহার করছি? আমরা শিওর হয়েছি বস্তু গতিশীল। শিওর কিভাবে হয়েছি? আমরা এই ক্যালকুলেশন করে আমরা শিওর হয়েছি যেহেতু ম্যাক্সিমাম মানটা ওজনের চেয়ে কম, সুতরাং স্থিতিঘর্ষণ তারা আটকে রাখতে পারতেছে না, সুতরাং বস্তু গতিশীল হয়েছে। যেহেতু গতিশীল হয়েছে সুতরাং এফ কে এর কাজ, এফ এস এর কোনো কাজ নাই। তাহলে আনসার হচ্ছে 1.8। এটা হচ্ছে ডিইউ 18-19-এর কোয়েশ্চেন। আশা করি আমরা বুঝতে পারছি। ফার্স্ট আমার কাজ হচ্ছে ত্বরণ আদৌ আছে কিনা সেটা ডিসাইড করা, সেটা ডিসাইড করতে হবে স্থিতিঘর্ষণ থেকে। 2 নম্বর, যদি একবার গতিশীল হয়ে যায় তাহলে আর স্থিতিঘর্ষণের কোনো কাজ নেই, এটা জাহান্নামে যাক। আমি গতিঘর্ষণ নিয়ে অঙ্ক করবো। ওকে, তাহলে খুবই সুন্দর কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের একাডেমিক কাজ কারবারে। এখন আমরা কতগুলো কেস নিয়ে আলোচনা করব। ভাবতেছি যে এই ঘর্ষণের উপরে একটা দুটো ভিডিও না করে কয়েকটা লেকচার, মানে প্রথমে থিওরি বুঝাই তারপরে হচ্ছে তোমার ম্যাথ করাবো। থিওরি যদিও শেষ, এখন হচ্ছে আমরা কিছু জিনিসপাতি নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কেস 1। কেস 1 হচ্ছে কি, এই যে দেখো এটা হচ্ছে আনুভূমিক তল, তোমার বস্তু হচ্ছে এই যে এখানে। তাহলে কি হচ্ছে দেখো, পৃথিবীর টান হচ্ছে নিচের দিকে আর টেবিল তারে ধাক্কা দিবে কোন দিকে? উপরের দিকে। খেয়াল করো, আমি পৃথিবীর প্রতিক্রিয়া কিন্তু বলি নাই, বারবার বলতেছি পৃথিবীর প্রতিক্রিয়া না, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তো পৃথিবী তারা টান দিচ্ছে এমজি বলে, তাহলে উপরের দিকে প্রতিক্রিয়া কত হবে? বা সোজা হিসাব, পৃথিবীর টান নিচের দিকে এমজি এবং টেবিলের প্রতিক্রিয়া উপরের দিকে আর। এটা টেবিলের প্রতিক্রিয়া, নট পৃথিবীর প্রতিক্রিয়া, এটা টেবিলের প্রতিক্রিয়া উপরের দিকে আর। তাহলে এই ক্ষেত্রে আমরা মিউ এস বলো আর মিউ কে বলো, যেটাই বলি না কেন, মানে এফ যেটা, সেটা কত হবে? মিউ ইন্টু আর। এস হইতে পারে, কেও হইতে পারে, যেটাই হোক। এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। মিউ এস হইতে পারে, মিউ কে হইতে পারে। মিউ ইন্টু আর এর জায়গায় তাহলে কত হবে? আর ইকুয়াল টু এমজি না? আর ইকুয়াল টু কত? এই দুইটা বল দেখো, সামনের দিকে বস্তুকে টানা হচ্ছে এফ বলে, সামনের দিকে টানা হচ্ছে এফ বলে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। তাহলে এফ, এটা কিন্তু স্থিতিঘর্ষণ হইলে ম্যাক্সিমামটা বের করতেছি, গতিঘর্ষণ হইলে শুধু গতিঘর্ষণটা বের করতেছি। তাহলে খেয়াল করো, তাহলে মিউ ইন্টু আর। আর এর মান কত? আর ইকুয়াল টু এমজি না? সমান ও বিপরীতমুখী। আর ইকুয়াল টু কত? এমজি। এখন এটা খুবই বেসিক কোয়েশ্চেন, যে মানে অনেকের মনে এই কোয়েশ্চেনটা থেকে যেতে পারে যে আর কিভাবে এমজি হয়? এফ ইকুয়াল টু তো এটা নাও হইতে পারে, তাহলে আর ইকুয়াল টু এমজি কেন? কারণ হচ্ছে বস্তুটা এরকম স্থির আছে, বস্তুর উপরে বা নিচের দিকে কোনো মোশন নাই, কোনো গতি নাই। যেহেতু উপরে নিচে কোনো বেগ নাই বা কোনো কিছু নাই, সুতরাং উপরে আর নিচের লব্ধি বল শূন্য হইতে হবে। লব্ধি বল শূন্য হইতে হলে সমান এবং বিপরীতমুখী হইতে হবে। তার মানে আর এর মান আর এমজির মান সমান, এই কারণে আর ইকুয়াল টু এমজি। সুতরাং এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, এই কেজের জন্য ঘর্ষণ বল। বুঝতে পারলাম? বস্তু যদি গতিশীল হয়, গতিশীল হবে কিনা সেটা ডিসাইড করতে হবে স্থিতি ঘর্ষণ থেকে। এগুলো তো বলার দরকার নেই, আমি বারবার বলতেছি, তাই না? লিখে রাখবা সুন্দর করে খাতার উপরে, গতিশীল হবে কি না, হবে কি না ডিসাইড করব এফ এস থেকে। ঠিক আছে, গতিশীল হবে কিনা সেটা আমরা ডিসাইড করবো কই থেকে? এফ এস থেকে। খুব ভালো করে এই কথাটা মনে রাখবো, সারা জীবন মনে রাখবো। ওকে, তাহলে এটা এখন একবার যদি গতিশীল হয়ে যায় তাহলে নিউটনের, মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন নিউটনের দ্বিতীয় সূত্র আমরা লিখতে পারবো সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? এম এ। সামেশন অফ এফ কেন? নিউটনের গতিসূত্রের উপরে আলাদা লেকচার বানাবো আমরা। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ কেন? একাধিক বল থাকলে সামেশন অফ এফ লিখতে হয়। তাহলে এটা সামনের দিকে প্লাস, এটা উল্টো দিকে, এই কারণে মাইনাস। তাহলে প্লাস মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। ঠিক আছে, কেস 1 গেল। কেস 2 তে আসো। খুবই সহজ জিনিস দেখো, কারণ তুমি বেসিক বুঝে গেছো, এখন কোনো ঝামেলা নাই। এদিকে হচ্ছে তোমার বস্তু এম, পৃথিবী তারে টান দিছে এমজি বলে, টেবিল তারে প্রতিক্রিয়া দিছে উপরের দিকে আর। টেবিল কতটুকু প্রতিক্রিয়া দিছে উপরের দিকে? আর। এবং এই বস্তুকে আমরা এখন আগে সোজা টানছিলাম না, এখন সোজা টানতেছি না, একটু কোনাকুনি করে টানতেছি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছি। তাহলে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টানি তাহলে এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, সেটা হচ্ছে এফ, যেদিকে থিটা সেদিকে কজ হয়, আর এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা।
এদিকে হচ্ছে এফ কস থিটা, উপরের দিকে হচ্ছে এফ সাইন থিটা। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কোনাকুনি টানা হচ্ছে, ফলে সামনের দিকে বল কত? এফ কস থিটা, উপরের দিকে বল কত? এফ সাইন থিটা। এটাকে উপাংশ করলাম, তাহলে তো এটা আর থাকলো না, এটাকে ভেঙে দুই টুকরো করে ফেলছে, তাহলে তো এটা নাই। সামনের দিকে আছে এফ কস থিটা, উপরের দিকে এফ সাইন থিটা। এখন ওই যে আগের লজিক, উপরে নিচে যেহেতু কোনো মোশন নাই, সুতরাং উপরের দিকের ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স, উপরের দিকের ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স। তাহলে উপরের দিকে কত কত আছে? আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এম জি, আমাদের আর দরকার। তাহলে আর ইকুয়াল টু কি আসলো? এম জি মাইনাস এফ সাইন থিটা। আর দিয়ে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ঘর্ষণ, মিউ ইন্টু আর। সুতরাং মিউ ইন্টু আর এর মান বসাই দিলাম এম জি মাইনাস এফ সাইন থিটা। মুখস্থ করিও না ভাইয়া, এগুলো মুখস্থ করিও না। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এই ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এখন যদি আমি নিউটনের দ্বিতীয় সূত্র লিখতে চাই, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ এর জায়গায় সামনের দিকে হচ্ছে বল কোনটা? সামনের দিকে এখন বল কোনটা? এখন কিন্তু এফ নাই, সামনের দিকে বল কোনটা? এফ কস থিটা। এফ কস থিটা মাইনাস পেছনের দিকে হচ্ছে ঘর্ষণ বল, এই যে এখান থেকে যেটা পাবো ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এটা বসাইলে আমরা নিউটনের সেকেন্ড ল পেয়ে যাবো। ওকে, তাহলে দুইটা কেস বোঝা গেল। এখন আসো কেস 3-তে। কেস 3-তে আসো, সুন্দর করে একটু নোট করে রাখবা, ঠিক আছে? নোট করে তুমি চাইলে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা, তাহলে বাকিরাও দেখবে, আমি চেক করে নেবো যে তোমার নোটের মধ্যে কোনো ভুল আছে কিনা। তাহলে কেস 3-তে আসো। এখন আসো কেস 3-তে আমরা কি করব? আনত তল। কেস 3-তে হচ্ছে আমাদের এই যে এরকম আনত একটা তল আছে, সেই তলের উপরে আমাদের বস্তুটা আছে। কেস 3-তে হচ্ছে আমাদের বস্তুটা আনত তলের উপরে, এই যে এটা হচ্ছে আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে হচ্ছে আমাদের বস্তুটা রাখা আছে এই যে এরকম, এবং বস্তুকে সামনের দিকে এফ বলে টানা হচ্ছে, সামনের দিকে এফ বলে টানা হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, পৃথিবী কি বুঝতেছে সে যে এরকম কোনাকুনি তলে আছে? না, পৃথিবী তো বাবা এসব বুঝে না। পৃথিবী হচ্ছে, সে তার কাজ হইল সোজা নিচের দিকে টান দেওয়া। পৃথিবী সে সোজা নিচের দিকে টান দিছে, এই যে সোজা নিচের দিকে কত বলে টান দিছে? এমজি বলে টান দিছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো, এখন পৃথিবী যে টান দিল এমজি বলে, পৃথিবীর এই এমজিটাকে আমরা দুইটা উপাংশে বিভাজন করতে পারি। খেয়াল করো, এদিকে একটা উপাংশ চলে আসবে, এদিকে একটা উপাংশ চলে আসবে। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, এটা জ্যামিতি থেকে বোঝা যায়। বাদ দাও, দেখাই দিই, তোমরা আবার পরে বলবো যে এখানে থিটা কেমন হইলো। এই যে দেখো, এটা হচ্ছে তোমার এটা না, এটা হয়েছিল থিটা, এইদিকে সোজা একটা লাইন টানছিলাম, সেটা হচ্ছে এমজি। এইটা আর এটা কি পরস্পর লম্ব না? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। এটা সমকোণী ত্রিভুজ না? এই যে আমি কালো যে দাগ দিতেছি, এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি 90 মাইনাস থিটা? 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটার সাথে এটাও তো আবার সমকোণ, এটার সাথে এটা সমকোণ না আবার? তাহলে এখানে কত হবে? থিটা। এক পাশ 90 মাইনাস থিটা হইলে আরেক পাশ থিটা হয়, এক পাশ 90 মাইনাস থিটা হইলে আরেকটা কি হয়? থিটা হয়। তাহলে এই যে এই পাশের যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইটা আবার কি হয়ে যাবে? থিটা হয়ে যাবে। তাহলে এইদিকে হইলো এমজি কজ থিটা, যেদিকে থিটা সেদিকে কজ, যেদিকে 90 মাইনাস থিটা সেদিকে সাইন হয়, তাহলে এদিকে চলে আসলো এমজি সাইন থিটা। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝো না এটা, এটা আর একটু বুঝাইতে হবে। একটু এদিকে খেয়াল করো, আমি ডট ডট লাইন টানি, এই যে ডট ডট লাইন, এই যে এরকম, এদিকে হচ্ছে কত? এমজি, তাই না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটাকে আবার হচ্ছে আমরা সমকোণে বিভক্ত করছি, এই যে সমকোণ, এই পুরোটা আবার সমকোণ, এই পুরোটা নীল যে দুইটা লাইন টানছে, নীল দুইটা লাইন আবার সমকোণ, তো পুরোটা মিলে 90 হইতে হবে। এক সাইডে 90 মাইনাস থিটা হয়ে গেছে, আর একটা কত? থিটা। দুইটা মিলে দেখো, মাইনাস থিটা প্লাস থিটা ক্যান্সেল, 90, পুরোটা কত? 90। তাহলে এই পাশে হইলো থিটা, আর এই পাশে হইলো 90 মাইনাস থিটা, এই পাশে হইলো থিটা, এই পাশে হইলো 90 মাইনাস থিটা। তো এটা যদি থিটা হয়, তাহলে এদিকে এমজি কস থিটা, এদিকে হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, কাহিনী হচ্ছে এই বস্তু এই তলের উপরে আছে, এই তলের উপরে আছে, এখানে এখানে আরেকটা কথা লিখো, এখানে আরেকটা কথা লিখো, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব। লিখো লিখো লিখো, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব বরাবর কাজ করে। অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব বরাবর কাজ করে। তাহলে আমার তল হচ্ছে এই যে এরকম কোনাকুনি, দেখো স্টাডি ইন ইউরোপ, স্টাডি ইন ইউরোপ, ইউরোপে গিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম সেটা কি, এটা না, এটা দিয়ে দেখে, দেখো এটা হচ্ছে আমার তলের উপর প্রতিক্রিয়া বল। এই যে এটা যদি তল হয়, প্রতিক্রিয়া বল কোনটা? এটা।
তল যদি আমি একটু এরকম কোনাকুনি করি তাহলে প্রতিক্রিয়া বল এটা, তল যদি এরকম করি তাহলে প্রতিক্রিয়া বল এটা, তল যদি এরকম করি তাহলে প্রতিক্রিয়া বল এটা। তো আমি যদি হেলানো তল নেই, এই যে এরকম হেলানো তল, তাহলে প্রতিক্রিয়া বল কোন দিকে? এই যে সোজা থাকলে উপরের দিকে, একটু কাইত করছি তাহলে প্রতিক্রিয়া বল কি এরকম কাইত হয়ে গেছে না? তাহলে প্রতিক্রিয়া বলটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে। দেখো প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করতেছে? এই যে এই বরাবর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল কাজ করতেছে, ঠিক আছে? হয়েছে? প্রতিক্রিয়া কোন দিকে? উপরের দিকে। আর এখন এই ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বল আর এর মান আগে বের করি। দেখো তো, উপরের দিকে, তলের উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, এটা কিন্তু নাই। আর এটাকে দুই টুকরা করে ফেলছে না, এটা আর নাই। তাহলে উপরের দিকের বল ইকুয়াল টু কি হবে? নিচের দিকের বল। তার মানে আর ইকুয়াল টু কত আসলো? mg cos থিটা। তাহলে f ইকুয়াল টু কত হবে? মিউ ইন্টু আর, আর মানে কত? mg cos থিটা। ঠিক আছে, এতটুকু হয়ে গেল আমাদের f এর মান। এরপরে কি বের করতে হবে আমাদের? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, নিউটনের গতিসূত্র। এখন এখানে কাহিনী আছে যে সমবেগে যদি উপরে উঠে, সমত্বরণে যদি উপরে উঠে, ওগুলো তো হচ্ছে তোমরা মানে আনত তলের যে নিউটনীয় বলবিদ্যার অন্য টপিকের ভিতরে পড়ে যায়, ঘর্ষণের ভিতরে ওটা পড়ে না। ঘর্ষণের যেটা আমি সেটা বলে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে ওটার উপরে আলাদাভাবে ক্লাস নেবো। যে আনত তলের উপরে যদি উপরে সমবেগে যদি যায় নিচে আসে, যদি উপরে তো সমত্বরণে যায় নিচে সমত্বরণে আসে, তাহলে কি হবে না হবে। এখন আমরা এখানে সিম্পল হিসাব করতেছি যে উপরে যাচ্ছে বস্তু, তাহলে যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে উপরের দিকের বলটা বড়, যেহেতু এটা বিপরীত দিকে আসছে সুতরাং এটা মাইনাস। কিন্তু ঘর্ষণ বল কোন দিকে? বস্তু যাওয়ার চেষ্টা করতেছে উপরের দিকে, ঘর্ষণ বল কোথায়? পেছনে। ঘর্ষণ বল কোথায়? পেছনে। তাহলে সামনের দিকের বল যেহেতু সেটা হচ্ছে প্লাস, বাকি সব কিছু উল্টা দিকে, এই কারণে মাইনাস। দেখো ছোট এফ মাইনাস mg sin থিটাটাও নিচের দিকেই আছে, ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে আমাদের নিউটনের ফর্মুলা। এই হয়ে গেল আমাদের তিনটা কেস। এই তিনটা কেস যদি তুমি বুঝে যাও তাহলে ঘর্ষণে আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছো তুমি। এটা ক্লিয়ার? কেমনে কি কাজ করতেছে বুঝতে পারছো? এফ এর মান কিভাবে ক্যালকুলেট করি, এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না ভাইয়া। এগুলো মুখস্থ করবা না যে এই ক্ষেত্রে হইলে আর এর মান এটা হয়, এফ এর মান এটা, মুখস্থ করা যাবে না। তুমি সুন্দর করে চিত্র আঁকবা। চিত্র এঁকে প্রথম কাজ হচ্ছে চিত্রের মধ্যে সবগুলা ভেক্টর দিয়ে দিবে, আমি যেরকম দিলাম। দেওয়ার পরে তুমি চিন্তা করবা তলের উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল থেকে আর এর মান বের করবা। সেই আর থেকে ছোট এফ এর মান বের করবা। ছোট এফ এর মান বের করার পরে তুমি নিউটনের দ্বিতীয় সূত্র বসাবা, শেষ। সেম ভাবে তলের উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, এই দুইটা নিচের দিকে একটা, যে দুইটা নিচের দিকে একটা, এখান থেকে আর এর মান বের করবা, ছোট এফ এর মান বের করবা, নিউটনের দ্বিতীয় সূত্র। উপর দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, আর এর মান আসলো mg, ছোট এফ এর মান বের হয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্র। বুঝতে পারছি? সুন্দর করে তুমি খাতায় নোট করে রাখবা। তাহলে এই তিনটা কেস গেল। এখন আমি একটু অ্যাডভান্স, একটু হালকা, একটু উপরে যাই, যেটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগে, এবং এটা তোমার জন্য কঠিন হবে না এই কারণে আমি বলতেছি। দেখো কেস 4, তুমি 3-এর সাথে একটু মিলাও। এটা হচ্ছে গিয়ে তোমার আনত তল, দেখা যাচ্ছে কিনা? এটা হচ্ছে তোমার আনত তল, এবং এখানে হচ্ছে গিয়ে তোমার আছে বস্তুটা। এখন পৃথিবী ইউজুয়াল mg বলে নিচের দিকে টান দিছে, এটা যেহেতু থিটা তাহলে এই দিকে হবে। এগুলো তো আগে বলে ফেলছে, এখন আর বলতেছি না। mg sin থিটা হচ্ছে এদিকে, নিচের দিকে হচ্ছে কত? mg cos থিটা। তল তাকে উপরের দিকে ধাক্কা দিবে। আর বলে বস্তুকে এখন যে বল আমরা দিচ্ছি, আগে দিছিলাম কি তলের সমান্তরালে f বল দিছিলাম না? এখন আমরা একটু কোনাকুনি করে আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা একটু এদিকে না দিয়ে, এদিকে বল না দিয়ে আমরা কোনাকুনি করে বস্তুকে, সরি এরকমও না, আলফা কোণে বস্তুকে বল দিব। কোন দিকে বল দিব? আলফা কোণে। দেখা যাচ্ছে কিনা? আলফা কোণে, সোজা না কিন্তু এটা। এইভাবে চিন্তা করো যে বলটা দেওয়া হচ্ছে, মনে করো যে এই যে এরকম একটা দিকে এফ, যেটা এই এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ তৈরি করে, আলফার মানও তোমার কাছে দেওয়া আছে। তাহলে এই এফকে এখন তুমি দুইটা টুকরা করতে পারবে না? এই এফকে যদি তুমি দুইটা টুকরা করো, এক টুকরা আসবে এদিকে, সেটার মান হবে এফ কজ আলফা, আর এক টুকরা আসবে উপরের দিকে, সেটার মান হবে এফ সাইন আলফা। ঠিক আছে? এখন আর তোমার কাছে এফ নাই, এফ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। এফ কজ আলফা আছে, এফ সাইন আলফা আছে। এখন তুমি আমাকে বলো তো আর এর মান কত হবে? তলের উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, তাহলে উপরের দিকে বল কত আছে? উপরের দিকের ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স। উপরের দিকে ফোর্স আছে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু mg কজ থিটা, তাই না? তো এখান থেকে তুমি আর এর মান বের করো না, সমস্যা কি? হয়েছে? আর এর মান বের করে ফেলছো না? এখন তাহলে এফ ইকুয়াল টু কত? মিউ ইন্টু আর না? আর কত? এই যে এটা দেখো তো, এটা কি কঠিন কিছু? সেম নিয়ম না? এটা কি কঠিন কিছু?
সেম নিয়ম। এখন তুমি এফ এর মান জেনে গেছো, তুমি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ নিউটন দ্বিতীয় সূত্র বসাও। তাহলে উপরের দিকের বল ইকুয়াল টু নিচের দিকের বল, বস্তুকে যাওয়ার চেষ্টা করতেছে উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল আছে কোথায়? পেছনের দিকে। তাহলে সামনের দিকের বল হচ্ছে এফ কজ আলফা মাইনাস পেছনের দিকে হলো ঘর্ষণ বল মাইনাস পেছনের দিকে হলো এমজি সাইন থিটা, এই কারণে মাইনাস এমজি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এম এ। এখানে বলো তো এটা কি কঠিন লাগছে? এটা কি কঠিন? এটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এইরকম টাইপের ম্যাথ আসে, বুয়েট টুয়েটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তুমি বলো এটার এটা সেম না? কঠিন কিছু? নো, কঠিন কিছু না। তাহলে আশা করি এই 4টা কেস তোমরা বুঝতে পারছো। একাডেমিকের জন্য প্রথম 3টা জানলেই হবে। আশা করি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পারছো? এখন আমরা এই 3টা টপিকের উপরে মানে 3টা কেজের জন্য হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। 3টা কেজের জন্য হচ্ছে আমরা এখন ম্যাথ সলভ করব। তাহলে আমরা নেক্সট লেকচারে হচ্ছে এই প্রথম 3টা কেজের জন্য হচ্ছে আমরা ম্যাথ সলভ করবো। ওকে।